তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 3টে প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, সরল পক্ষপাতহীন নমুনা চয়ন কি? অ্যান্সারটা বোঝো। সমাজতাত্ত্বিক গবেষণায় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্যবহৃত সম্ভাবনা ভিত্তিক নমুনা চয়ন পদ্ধতিগুলির মধ্যে অন্যতম মৌলিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি হল সরল পক্ষপাতহীন নমুনা চয়ন। এই পদ্ধতির মূল ভিত্তি হল সমসম্ভাবনা, অর্থাৎ গবেষণার মূল সমগ্রক, ভালো করে বুঝবে, গবেষণার মূল সমগ্রক বা পপুলেশন থেকে প্রতিটি এককে বা ব্যক্তির নমুনা হিসাবে নির্বাচিত হওয়া সম্পূর্ণ সমান এবং স্বাধীন সুযোগ থাকে। এই প্রক্রিয়ায় গবেষকের নিজস্ব পছন্দ অপছন্দ আবেগ কোনো ধরনের পক্ষপাতিত্ব নমুনা নির্বাচনকে প্রভাবিত করতে পারে না। সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াটি দেখো দৈব চয়ন বা গাণিতিক নিয়মের ওপরে নির্ভরশীল থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বিশ্ববিদ্যালয়ে 1000 জন শিক্ষার্থীদের মধ্যে 100 জনের একটি নমুনা গঠন করতে হয়, তবে সরল পক্ষপাতহীন পদ্ধতিতে এমনভাবে নির্বাচন করা হবে যাতে প্রত্যেক শিক্ষার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা ঠিক সমান থাকে। এই পদ্ধতি মূলত দুটি উপায়ে প্রয়োগ করা হয়ে থাকে, লটারি পদ্ধতি আর হচ্ছে র্যান্ডম নাম্বার টেবিল, অর্থাৎ দৈব সংখ্যার সারণী। লটারি পদ্ধতিতে সমগ্রকের প্রতিটি এককের নাম বা ক্রমিক নম্বর সমমাপের চিরকুট লিখে একটি পাত্রে ভালোভাবে মিশিয়ে নেওয়া প্রয়োজন। চিরকুট তুলে নেওয়া হয় অন্যদিকে বৃহৎ আকারের গবেষণার ক্ষেত্রে দৈব সংখ্যক সারণী ব্যবহার করা অধিক বিজ্ঞানসম্মত বলে বিবেচিত হয়। এই পদ্ধতিতে সবচেয়ে বড় সুবিধা হলো এটি সমগ্রকের একটি অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিনিধিত্বমূলক চিত্র তুলে ধরতে সক্ষম হয়, যার ফলে গবেষণার ফলাফলের বৈধতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তাছাড়া এতে পক্ষপাতিত্বের ত্রুটি প্রায় থাকে না বললেই চলে। তবে এই পদ্ধতি সঠিকভাবে প্রয়োগ করার জন্য সমগ্রের প্রতিটি এককের সম্পূর্ণ এবং নির্ভুল তালিকা বা স্যাম্পলিং ফ্রেম থাকা একান্ত বাধ্যতামূলক, যা বাস্তবে তৈরি করা অনেক সময় অত্যন্ত শ্রমসাধ্য ও ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গবেষণায় কারচুপিটাকে কি বলা হয়? কারচুপিটাকে বলা হয় কুম্ভীলক ভিত্তি। ঠিক আছে, কুম্ভীলক ভিত্তি প্রতিরোধের দুটি উপায় ও গুরুত্ব লেখো। দেখো, সমাজবিদ্যা ও অন্যান্য সমাজবিজ্ঞান গবেষণার অন্যের লেখা তথ্য বা ধারণাকে সঠিক স্বীকৃতি না দিয়ে নিজের নামে প্রকাশ করাকে কারচুপি বলা হয়। গবেষণায় মৌলিকতা ও নৈতিকতা বজায় রাখার ক্ষেত্রে কারচুপি প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব প্রধানত দুটি দিক থেকে বিচার করা যায়। প্রথম হচ্ছে, এটি গবেষকের বহুদিক সততা এবং একাডেমিক শৃঙ্খলার পরিচয় দেয়। সমাজবিদ্যায় নতুন তথ্য গঠন বা সামাজিক কাঠামো বিশ্লেষণের ক্ষেত্রে তথ্যের সত্যতা ও মৌলিকতা অপরিহার্য। কারচুপি সেই সত্যতাকে নষ্ট করে। দ্বিতীয়ত, গবেষণায় কারচুপি প্রমাণিত হলে প্রাতিষ্ঠানিক স্তরে গবেষকের গবেষণাপত্র বাতিল হতে পারে এবং তার একাডেমিক ক্যারিয়ার চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই গবেষণার মান ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখতে এটি প্রতিরোধ করা আবশ্যিক। তারপরে কি বলা হচ্ছে, গবেষণায় কারচুপি প্রতিরোধের প্রধান দুটি কার্যকারী উপায় হলো সঠিক তথ্যের ব্যবহার এবং নিজের ভাষায় প্যারাফ্রেজিং। প্রথম উপায়টি হলো সঠিক ইন্টেনশন বা রেফারেন্সিং। গবেষণাপত্রে অন্য কোনো স্কলারের বই, জার্নাল বা প্রবন্ধ থেকে নেওয়া তথ্য, পরিসংখ্যান বা ধারণা ব্যবহার করলে অবশ্যই নির্দিষ্ট একাডেমিক নিয়ম মেনে মূল লেখার নাম ও সূত্র উল্লেখ করতে হবে। কোনো বাক্য হুবহু গ্রহণ করলে তা অবশ্যই উদ্ধৃতি চিহ্ন, মানে ওই ইনভার্টেড কমা মধ্যে রাখতে হবে। দ্বিতীয় উপায়টি হলো প্যারাফ্রেজিং বা নিজের ভাষায় লেখা। অন্য লেখকের ধারণা সরাসরি কপি না করে মূল অর্থ ও উদ্দেশ্য অপরিবর্তিত রেখে সম্পূর্ণ নিজের মতো করে বাক্য গঠন করতে হবে। তবে নিজের ভাষায় লিখলে নৈতিকতার খাতিরে মূল প্রণেতার নাম উল্লেখ করা বাধ্যতামূলক। উপরন্তু
বর্তমানে বিভিন্ন কারচুপি ধরার সফটওয়্যার ব্যবহার করে গবেষকরা চূড়ান্ত সাবমিশনের আগে নিজেদের লেখা যাচাই করে নিতে পারে। এই পদ্ধতিগুলি অনুসরণ করলে গবেষণাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও মৌলিক রাখা সম্ভব। এবার পরের প্রশ্ন, সমাজ গবেষণা বলতে কী বোঝো, এর প্রধান উদ্দেশ্য, অর্থাৎ সোশ্যাল রিসার্চ কাকে বলে, এর প্রধান উদ্দেশ্য। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ চাও আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের থেকে পিডিএফ নোটসও পারচেস করতে পারো। পিডিএফ নোটস তোমাদের দুটো পেপারে রেডি আছে, তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। দেখো এখানে কি বলা হচ্ছে, সমাজবিদ্যা এবং অন্যান্য সমাজবিজ্ঞানে সমাজ গবেষণা বলতে মানব সমাজ, সামাজিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ঘটনার পদ্ধতিগত ও বৈজ্ঞানিক অনুসন্ধানকে বোঝায়। প্রখ্যাত সমাজবিজ্ঞানী পিভি ইয়াং এর মতে সমাজ গবেষণা হলো এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি যার সাহায্যে নতুন সামাজিক তথ্য আবিষ্কার করা হয় অথবা পুরানো তথ্যের সত্যতা যাচাই করা হয়। এটি মূলত সামাজিক ঘটনাগুলির পেছনের নিয়মকানুন এবং তাদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করার একটি বস্তুনিষ্ঠ প্রক্রিয়া। মানুষের আচার আচরণ এবং সমাজ জীবনের জটিলতাগুলিকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য বৈজ্ঞানিক উপায়ে তথ্য সংগ্রহের এই পদ্ধতির কোনো বিকল্প নেই। তারপরে কি, সমাজ গবেষণার প্রধান উদ্দেশ্যগুলি মূলত তাত্ত্বিক এবং ব্যবহারিক এই দুই ভাগে আলোচনা করা যায়। প্রথম হচ্ছে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর প্রধান লক্ষ্য হলো সামাজিক ঘটনাগুলির মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা। এর ফলে সমাজ সম্পর্কে নতুন জ্ঞান অর্জিত হয় যা নতুন সামাজিক তত্ত্ব গঠনে বা প্রচলিত পুরনো তথ্যের যৌক্তিকতা মূল্যায়নে সাহায্য করে। দ্বিতীয় হচ্ছে ব্যবহারিক দিক থেকে বিচার করলে সমাজ গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন সমস্যাগুলি যেমন দারিদ্র্য, বেকারত্ব, সামাজিক বৈষম্যের প্রকৃত কারণ বৈজ্ঞানিক উপায়ে অনুসন্ধান করা। এই কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করার মাধ্যমে সমাজ সংস্কার এবং সঠিক সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে এই গবেষণা দিক নির্দেশ করে। এছাড়া মানুষের বর্তমান সামাজিক আচরণের ধরন বিশ্লেষণ করতে ভবিষ্যতের সামাজিক কাঠামো কীভাবে পরিবর্তিত হতে পারে তার পূর্বাভাস প্রদান করাও গবেষণার একটি অবিচ্ছেদ্য অংশ। পরিশেষে বলা যায়, সমাজ গবেষণা কেবল তাত্ত্বিক জ্ঞানই বৃদ্ধি করে না, বরং এটি পরিকল্পিত ও উন্নত সমাজ গঠনে অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করে। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।